অ্যাকাউন্টিং 2 এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং যেটা এটা হচ্ছে যে যারা বিবিএসসি আছে থার্ড ইয়ারে ওদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট এটা খুবই সহজ এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা তো আমরা প্রথমে যদি বলি বিভাগীয় হিসাব বা ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট বলতে কি বুঝি যেমন এর আগে আমরা যখন বলছিলাম তখন আমাদের ছিল ব্রাঞ্চ অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা হেড অফিসের অধীনে থেকে দেশে বিদেশে যখন তারা শাখা খুলে ব্যবসা পরিচালনা করে তখন সেটাকে বলছিলাম আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট আর ডিপার্টমেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট বিল্ডিং বা একটা নির্দিষ্ট জায়গায় তারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা করে শাখা খুলে যখন কোনো ব্যবসা করে তখন সেটাকে বলা হয় ডিপার্টমেন্ট যেমন তোমরা স্বপ্ন বলো তোমরা আগোরা বলো এই প্রতিষ্ঠানগুলোতে নিশ্চয় তোমরা গেছো এই প্রতিষ্ঠানগুলোতে দেখবা সব ধরনের পণ্যই ওইখানে আছে তবে সেটা আলাদা আলাদা করে মানে এক জায়গায় তোমার ওই কাঁচামালগুলো আছে আবার কোথাও তোমার ওই যে মনিহারি দ্রব্যগুলো আছে মানে আবার কোথাও শাকসবজি আছে মানে যা যত ধরনের জিনিসপত্র আমাদের প্রয়োজন আছে সবগুলো জিনিসপত্র ওই জায়গায় পাওয়া যাবে তবে ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে এইটাই হচ্ছে যে মূলত আমাদের ডিপার্টমেন্টস অ্যাকাউন্ট মানে একটা প্রতিষ্ঠান তো যখন একটা নির্দিষ্ট ফ্লোরের অধীনে থেকে বা একটা নির্দিষ্ট জায়গায় থেকে তারা তাদের আলাদা আলাদা করে ব্যবসা করে তখন সেটাকে বলি আমরা কি ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট এখন এখানে তোমরা কিছু থিওরি শিখবা যেমন প্রথম দ্রুত লিখে নিবা যেমন এখানে প্রথমত হয়েছে যে বিভাগীয় হিসাবের সংজ্ঞা শিখবা তারপরে বিভাগীয় হিসাবের বৈশিষ্ট্য বা প্রকৃতি এটা পড়বা আর দ্রুত লিখো এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে সেটা হচ্ছে শাখা ও বিভাগীয় হিসাবের মধ্যে পার্থক্য এটা পড়বা আরেকটা পড়বা বিভাগীয় প্রতিষ্ঠান এবং শাখা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য এটা পড়বা তারপরে হচ্ছে এরপরে হচ্ছে যে তোমার বন্টনের অযোগ্য খরচ কোনগুলো এবং কি কি এরপরে শিখবা তোমার এই অনাদায়ী মুনাফা বা আনরিয়েলাইজড প্রফিট বা অনাদায়ী মুনাফা অথবা স্টক রিজার্ভ একই কথা এটা পড়বা অনাদায়ী মুনাফা অথবা পণ্য সঞ্চিতি ইংরেজিতে হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট বা স্টক রিজার্ভ অনাদায়ী মুনাফা অথবা পণ্য সঞ্চিতি ইংরেজিতে হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট অথবা স্টক রিজার্ভ এরপর এগুলা মুখস্থ করে ফেলবা মুখস্থ করার পরে তারপরে আমরা সাধারণত এগুলার অঙ্কগুলা সমাধান করতে পারবো ওকে এখন আসো আমরা যখন আমরা অঙ্কগুলা সমাধান করতে যাব আমাদেরকে এখানে মূলত করতে হবে সেটা হচ্ছে যে একটা ডিপার্টমেন্টস যে প্রতিষ্ঠানটা আছে এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠানের আমাদের আয় ব্যয় বা নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণটা আমাদেরকে বের করতে হয় তো আমরা সবাই জানি আমাদের যে ডিপার্টমেন্ট আমরা যে মুনাফা করি আমাদের এই মুনাফার কিন্তু দুইটা অংশ থাকে একটা অংশে আমরা গ্রস প্রফিট বের করি একটা অংশে গিয়ে আমরা কি করি গ্রস প্রফিট বের করি আরেকটা অংশ গিয়ে অন্যান্য খরচগুলা নিয়ে আমরা নেট প্রফিট অথবা আমরা নেট কি বের হয় নেট লসটা বের হয় আমাদের এই দুইটা পার্ট মূলত আমরা যখন এখানে ইনকাম স্টেটমেন্টটা করতে যাব তখন আমাদের দুইটা পার্ট একটা পার্টে আমরা একই কলামের মধ্যে করব
একটা পার্টে আমরা গ্রস প্রফিটটা বের করব, আর একটা পার্টে গিয়ে আমরা নেট প্রফিটটা লিখব। তো আমাদের এখানে গ্রস প্রফিট যেটা চলে আসবে, এখানে টাকাটা তো আমরা ক্লোজ করে ফেলবো। ক্লোজ করার পরে এটাকে আবার আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে যেমন আমাদের আমরা জানি গ্রস প্রফিট বের করতে হয়, প্রথমে আমরা সেলস লিখি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে গ্রস প্রফিটটা চলে আসে। তো আমরা এখানে জানি আমরা যখন প্রস্তুত করতে যাব, তখন আমাদের এখানে ওপেনিং স্টকটা আমাদের ডেবিট পাশে বসে, তারপরে এন্ডিং স্টকটা কোন পাশে বসে, ক্রেডিট পাশে বসে। তো এখানে আমরা প্রথমে লেখার সময় সেলসটা লিখে ফেলবো, সেলসটা লিখবো। এরপরে আমরা এন্ডিং স্টকটা একটু নিচে করে লিখবো। এরপরে আমাদের জানি এইভাবে আমাদেরকে সাধারণত সমাধানটা করতে হবে, এটা আমাদের সমাধানটা করতে হবে, এইভাবে আমরা মূলত করব। এরপরে এখানে যেটা তোমাকে মনে রাখতে হবে, এটা তো আমরা একসাথে দেখেছি, এখানে কিন্তু আমাদের যতটা ডিপার্টমেন্ট থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কলাম করতে হবে। মনে করো একটা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট আছে 3টা, তো তুমি কলাম কয়টা করবা? কলাম 3টা 4টা করবা, তুমি 4টা করবা। একটা টোটালের জন্য লাগবে, একটা কিসের জন্য লাগবে? টোটালের জন্য লাগবে। আবার মনে করো ডিপার্টমেন্ট আছে 2টা, তুমি টাকার কলাম করবা প্রত্যেক পাশে কয়টা করে? 3টা করে। এই হচ্ছে যে আমাদের মূলত সিস্টেমটা। তো এটা আমরা মনে রাখবো। তো আমরা এইটাই আমাদের বেসিক হচ্ছে যে মূলত এটাই। আরেকটা বিষয় আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে এখানে দেখবা তোমরা যখন অঙ্কটা সমাধান করতে যাবা, প্রশ্নটা যখন পাবা, এখানে আমরা দেখবো যে কিছু খরচ আছে যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করা নাই, মানে কোন ডিপার্টমেন্টে ওই খরচটা কতটুকু আছে সেটা বলা নাই। মনে করো একসাথে বলে দিল রেন্ট, সাপোজ একটা বলে দিল কি রেন্ট বলে দিল। এখন এই রেন্টটা ডিপার্টমেন্ট, মনে করো আমাদের 2টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট এ কত টাকা, ডিপার্টমেন্ট বি তে কত টাকা, এটা কিন্তু অ্যালোকেট করা নাই। তখন আমাদেরকে যেটা করতে হবে, এই টাকাটাকে আমাদেরকে অ্যালোকেট করে আমাদেরকে টাকাটাকে আলাদা করে মানে ভাগ করে লিখতে হবে। কোন ডিপার্টমেন্ট কত টাকা যাবে সেটা আমাদেরকে কি করে লিখতে হবে, সেটা আমাদেরকে ভাগ করে লিখতে হবে। এখন এটা তোমরা কোথায় এটা করছিলা, কোথায় মনে আছে? ওই কস্ট অ্যাকাউন্টিং এর অ্যালোকেশন অধ্যায়ে তোমরা এটা করছিলা, কস্ট অ্যাকাউন্টিং এর অ্যালোকেশন অধ্যায়ে করছিলাম। এখন আমরা যখন এই ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে, মানে যে খরচগুলো কমন, মানে যে খরচগুলো বন্টন করা নাই, এই খরচগুলো বন্টন করার ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা আছে, যেটা তোমরা 5-এর 1-এর 149 পৃষ্ঠা খুঁজলে ওইখানে দেখবা, এইখানে তথ্যগুলো বলা আছে। 5-এর 1-এর 49 পৃষ্ঠাতে ওটা বলা আছে। এখানে বলা আছে 1 নম্বর পয়েন্টে বলছে ক্রয় সংক্রান্ত যে সমস্ত খরচগুলো আছে, মানে ক্রয় সংক্রান্ত যে সমস্ত খরচ, যেমন ক্রয় সংক্রান্ত খরচ কোনগুলা? যেমন ক্রয় সংক্রান্ত খরচ আছে তোমার ক্যারিজ ইনওয়ার্ড আছে, এরপরে তোমার ইম্পোর্ট ডিউটি আছে, তারপরে তোমার পারচেজ ডিসকাউন্ট আছে, ফ্রাইট আছে, তারপরে ক্যাটেজ আছে, ওয়েজেস আছে, কাস্টমস ডিউটি আছে, অন্যান্য ক্রয় সংক্রান্ত খরচ আছে। এই খরচগুলো আমরা প্রথমত বন্টন করব আমরা নেট পারচেজ রেশিওতে, মানে ক্রয় সংক্রান্ত যে সমস্ত খরচগুলো আছে এগুলা প্রথমত বন্টন করব আমরা কোন রেশিওতে? পারচেজ রেশিওতে। মানে আমাদের প্রশ্নে পারচেজ দেওয়া থাকবে, সে পারচেজের উপরে ভিত্তি করে আমরা একটা পারচেজ রেশিও বের করে ফেলবো। সেই পারচেজ রেশিও বের করার পর ওইটার উপরে ভিত্তি করে আমরা এই ক্রয় সংক্রান্ত খরচগুলা বন্টন করব। এখন প্রশ্নটা হচ্ছে, যদি আমাদের প্রশ্নে যদি পারচেজ সংক্রান্ত কোনো তথ্য দেওয়া না থাকে তখন আমরা কি করব? এই পারচেজ সংক্রান্ত তথ্য দেওয়া না থাকলে সেখানে প্রোডাকশন সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে, তখন আমরা প্রোডাকশন রেশিওতে এগুলাকে বন্টন করে ফেলবো। এটা হচ্ছে পারচেজ সংক্রান্ত খরচগুলো বন্টন করার নিয়ম। একইভাবে আমাদের প্রশ্নে সেলস সংক্রান্ত খরচ তথ্য দেওয়া থাকে। সেলস মানে আমরা জানি সেলস রিলেটেড অনেকগুলো খরচ আছে, এই সেলস রিলেটেড যে খরচগুলো আছে এগুলাকে বন্টন করব আমরা সেলস রেশিওতে। এটাকে বন্টন করব কিসে? সেলস রেশিওতে আমরা বন্টন করব। এখন এই সেলস রেশিও গুলো আমাদেরকে বের করে নিতে হবে। রেশিও বের করা নিশ্চয় তোমাদেরকে এখন আর শিখাইতে হবে না, কারণ আমরা রেশিও কিভাবে বের করতে হয় সেটা জানি। তারপরে একটু দেখাই, কারণ তোমরা তো হইছে যে কি বেশি মেধাবী মানুষ, তো ওই মেধার ধাক্কা ধাক্কিতে তোমাদের মেন পড়াগুলো বেসিকগুলো চলে যায়। মনে করো পারচেজ আছে এখানে 1 লক্ষ টাকা, এখানে আছে 50,000 টাকা, এতে আছে 1 লক্ষ, বিতে আছে 50,000। সাইমা বলো দেখি পারচেজ রেশিও কত হবে? তুমি কোথায় ছিলে তখন পর্যন্ত?
আমার এ তে পার্সেস আছে 1 লক্ষ টাকা, বি তে পার্সেস আছে 50,000 টাকা, তাহলে পার্সেস রেশিও কত হবে? আর কে পারবা? আরেকজন বলো। রেশিও বের করি কিভাবে আমরা? টাকা থেকে রেশিও কিভাবে বের করি? 2:1 গুড, 2:1 মানে অজানা সংখ্যা দ্বারা আমাদেরকে দুইটাকে ভাগ করে ছোট করে নিতে হবে। যেমন 50,000 দ্বারা 1 লক্ষকে ভাগ করা যায়, তাহলে 50,000 কে 1 লক্ষ দ্বারা কে 50,000 দ্বারা ভাগ করলে 2, আর 50,000 কে 50,000 দ্বারা ভাগ করলে 1। এখন মনে করো আমাদের পাইটিং দেওয়া আছে প্রশ্নে 10,000 টাকা, এটাকে বন্টন করব কিভাবে আমরা? এটাকে বন্টন কিভাবে করব? এই 10,000 কে অনুপাত তাহলে 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, এতে যাবে। আবার 10,000 কে 3 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করব, বি তে যাবে। বুঝতে পারছো নাকি এখনো বুঝো নাই? ওকে, এরপরে আসো। এরপরে আমাদের কিছু খরচ থাকে যেমন রেন্ট জাতীয় খরচ, রেন্ট, এয়ার কন্ডিশন, তারপরে হচ্ছে যে তোমার হিটিং, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, তারপরে ফায়ার ইন্স্যুরেন্স। এই জাতীয় যে খরচগুলো দেওয়া আছে, এই খরচগুলো বন্টন করব আমরা এরিয়া অনুযায়ী, এরিয়া অকুপাইড, এরিয়া। কারণ এদের সাথে সম্পর্ক হচ্ছে এরিয়া, এদের সাথে সম্পর্ক হচ্ছে এরিয়া। কেন এরিয়ার অনুযায়ী বন্টন করব? যেমন মনে করো তুমি একটা মনে করো 1500 স্কয়ার ফিটের একটা ফ্লোর বা একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আমাদের দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো আমরা দেখবো যে ওইখানে এ ডিপার্টমেন্টের জন্য আমাদের কতটুকু জায়গা নিছে, বি ডিপার্টমেন্টের জন্য কতটুকু জায়গা নিছে, যেটাতে যতটুকু জায়গা দখল করছে আমরা ওইটাকে ওইভাবে আমরা কি করব, খরচগুলো বন্টন করব। বুঝে গেছে এটা? ওকে, এরপরে আছে আমাদের ইলেকট্রিসিটি এক্সপেন্স যেটা আছে, এই ইলেকট্রিসিটি এক্সপেন্সটাকে বন্টন করব আমরা লাইট পয়েন্ট অনুযায়ী। লাইট পয়েন্ট, ফার্স্টে লাইট পয়েন্ট দেওয়া থাকবে, লাইট পয়েন্ট অনুযায়ী আমরা বন্টন করব। এরপরে আমাদের স্যালারি আছে, স্যালারি থাকলে স্যালারিটাকে আমরা নাম্বার অফ এমপ্লয়ি অনুযায়ী বন্টন করব। এরপরে বীমা সংক্রান্ত যে সমস্ত খরচগুলো আছে এগুলোকে বন্টন করার অনেকগুলো তথ্য দেওয়া আছে। এখানে দেখবা তোমাদের মেইন বইতে তোমরা ওই 149 পৃষ্ঠা খুলবা, এখানে টোটাল 11টা পয়েন্ট দেওয়া আছে। এই 11টা পয়েন্ট ভালো করে পড়বা, এই 11টা পয়েন্ট ভালো করে পড়বা। এটা পড়লে ওই যে তোমার আমাদের কোন খরচটা কতটুকু বন্টন হচ্ছে সেই বিষয়টা আমরা দেখতে পারবো। এখন আসো আমরা একটা অঙ্ক সমাধান করব। এটা 5-এর 1-এর 152 পৃষ্ঠাতে আছে, দেখো 5-এর 1-এর 152 পৃষ্ঠা, 5-এর 1-এর 152 পৃষ্ঠা। A firm has two department A and B, পাইছো? জি স্যার। এই প্রশ্নটা নাও, এই প্রশ্নটা আমরা সমাধান করব। প্রশ্নটা আগে মনোযোগ সহকারে দেখো, প্রশ্নটা মনোযোগ সহকারে দেখো। A firm has two department A and B. From the following figure, prepare the departmental and trading and profit and loss account and balance sheet. দুইটা কাজ করতে বলছে। প্রথমত হচ্ছে যে আমাদের prepare the trading and profit and loss accountটা করতে বলছে, এরপরে আমাদেরকে ব্যালেন্স শিটটা করতে বলছে। অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, দেখো ক্যাপিটাল আছে, লোন আছে, ওপেনিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট এ এবং বি এর আছে, ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড, অ্যাডভার্টাইজমেন্ট, এই খরচগুলো কিন্তু বন্টন করা নাই। স্যালারি আবার বন্টন করে দেওয়া আছে, জেনারেল স্যালারি এটা কিন্তু বন্টন করা নাই, রেন্ট রেটস বন্টন করা নাই, লাইটিং বন্টন করা নাই, অ্যাকাউন্ট রিসিভেবল এটা তো সম্পদ বন্টন হবে না, ফিক্সার সম্পদ। তারপর অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা হচ্ছে যে আমাদের ওই যে দায়ের বিপরীত হিসাব। পার্সেস দেওয়া আছে, ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, ব্যাংক ইন্টারেস্ট দেওয়া আছে, ব্যাংক ইন্টারেস্টটা আয়, ব্যাংক ব্যালেন্সটা সম্পদ। এরপরে ট্রান্সফার ফ্রম বি তে ট্রান্সফার করছে, তারপরে আবার ট্রান্সফার টু এ, একটা হচ্ছে বি তে ট্রান্সফার হইছে, আরেকটা হচ্ছে এ তে ট্রান্সফার হইছে। এরপরে সেলস দেওয়া আছে এ আর বি তে, অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে। নিচে বলছে আমাদের এরিয়া অকুপাইড বাই দা টু ডিপার্টমেন্ট আর ইন দা রেশিও অফ 2:1, এরিয়া অকুপাইড দেওয়া আছে 2:1। এরপরে আমাদের জেনারেল স্যালারিজ আর টু বি ডিভাইডেড ইনটু
রেশিও অফ 3:1 অর্থাৎ জেনারেল স্যালারি যেটা আছে সেটাকে বন্টন করা রেশিওটা দেওয়া আছে 3 কত 1 3:1। এরপরে দেখো এখানে আমাদেরকে কাজ কিভাবে করতে হবে এটা অনেকটা আমাদের প্রশ্নে বলে দিবে। দা ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে দুইটার ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন অফ ফিক্সার বলছে 10% করতে। তো এখন চলো আমরা প্রথমে ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা আমরা করব। ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা আমরা করব। এটার জন্য কলাম করো, এটার জন্য কলাম করো। এটার জন্য আমরা কলাম করব। টাকার কলাম তাহলে কয়টা দিব? টাকার কলাম কয়টা হবে? তিনটা। তাহলে এখানে পার্টিকুলার, এখানে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, এরপরে টোটাল পার্টিকুলার, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, টোটাল। এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড। উপরে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপরে লিখবা ডিপার্টমেন্টাল ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এরপরে তারিখ থাকলে তারিখ লিখবা, ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, সাল থাকলে সালটা সহ লিখবা। এভাবে আমরা কলামটা করব। তো কলামটা করার পর এখন আমরা শুরু করব, যেহেতু আমাদের সময়টা কমে আসতেছে। প্রথমে আমরা লিখে ফেলবো, দেখো বাম পাশে প্রথমে আমরা লিখবো সেলস, বাম পাশে এই পাশে আমরা প্রথমে লিখবো ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক। তো ওপেনিং স্টকটা দেখো, তো ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরিটা ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট বি তে দেওয়া আছে। একটাতে আছে 15,000 টাকা আর একটাতে আছে কত টাকা? 20,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 15,000 টাকা, এটাতে হচ্ছে 20,000 টাকা, দুইটা যোগ করলে হচ্ছে কত টাকা? 35,000 টাকা। দুইটা যোগ করলে হচ্ছে 35,000 টাকা। এরপরে দেখো, এরপরে এই পাশে আমরা প্রথমে সেলসটা লিখে ফেলবো। সেলস, সেলস গুলো দেওয়া আছে দেখো। সেলস একটাতে আছে 1 লক্ষ টাকা আর একটাতে আছে 60,000 টাকা। এখানে আছে 1 লক্ষ টাকা, এখানে আছে 60,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 1,60,000 টাকা, 1,60,000 টাকা। এরপরে আমরা অন্য তথ্যগুলোর ভিতরে যাই, যেমন আমাদের এখানে সিরিয়ালি যাই। এখানে আমরা আগে পারচেজটা লিখে ফেলবো, ওপেনিং ইনভেন্টরি পরে পারচেজটা লিখে ফেলবো, এরপর অন্যান্য খরচগুলো লিখবো। তো এই পারচেজগুলো দেওয়া আছে দেখো, পারচেজগুলো একটাতে আছে 60,000 টাকা আর একটাতে আছে 40,000 টাকা। 60,000 টাকা, 40,000 টাকা, তাহলে যোগ করলে কত টাকা? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরপরে অন্যান্য খরচের ভিতরে আছে আমাদের ক্যারিজ ইনওয়ার্ড আছে। ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ ইনওয়ার্ডের বাংলা কি? ক্যারিজ ইনওয়ার্ডের বাংলা কি? ক্যারিজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন। তো এই ক্রয় পরিবহনটা দেওয়া আছে, এই ক্রয় পরিবহনটা তো অ্যালোকেট করা নাই। এখন ক্রয় পরিবহনটাকে আমাদেরকে বন্টন করতে হবে। আমরা বলছিলাম ক্রয় সংক্রান্ত যে খরচগুলো দেওয়া আছে এগুলাকে বন্টন করব পারচেজ রেশিওতে। আমাদের এখানে পারচেজ আছে 60,000 আর 40,000, এটা রেশিও করলে কত হয়?
6 আর 4 এটাকে আরো ছোট করলে 3 আর 2, 3 এবং 2 অনুপাত, 3 এবং 2, এটা বুঝছো তো? ক্যারেজ ইনওয়ার্ড আছে কত টাকা? ক্যারেজ ইনওয়ার্ড আছে টোটাল, ক্যারেজ ইনওয়ার্ড আছে টোটাল তোমার 3000 টাকা। তাহলে টোটালে লিখো 3000 টাকা। এই 3000 টাকাকে এই রেশিওতে বন্টন করো। 3000 কে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে প্রথমটা লিখতে লিখো, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টাতে লিখো। দ্রুত লিখো, আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে অলরেডি। দ্রুত লিখো, কোনটাতে কত টাকা আসছে বলো। প্রথমটা 1800 টাকা, তারপরেরটা তারপরেরটা 1200। এরপরে এখানে আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স নাই। ওয়াইজেস আছে কিনা দেখবা। ওয়াইজেস আছে? ওয়াইজেস নাই। ওয়াইজেস আমাদের এখানে নাই। ওকে, আমরা ডাইরেক্ট এক্সপেন্স গুলো তাহলে লিখে পেলাম। আরেকটা কথা বলা আছে লাস্টের দিকে, ট্রান্সফার ফ্রম বি। বি তে ট্রান্সফার হয়েছে, দেখো ট্রান্সফার ফ্রম বি, ট্রান্সফার ফ্রম বি। তাহলে এখানে লিখো, তো ট্রান্সফার ফ্রম বি হইলে বি তে টাকা আসছে, তাহলে বি এর বসবে ডেবিট পাশে। এখানে লিখো ট্রান্সফার ফ্রম বি, ট্রান্সফার ফ্রম বি। তো ট্রান্সফার ফ্রম বি এটা হচ্ছে যে পাঁচটা বলতেছিলাম, পণ্যটা এ থেকে বি তে আসছে, তাহলে খরচ বাড়ছে কা? খরচ বাড়ছে এর, খরচ কমছে বি এর। মানে এটাকে বলা হয় ইন্টার ট্রানজাকশন বলা হয়, মানে মানে আমাদের যেটা সেটা বলা হয়। অর্থাৎ এতে খরচ বাড়ছে, বি তে খরচ কমছে, তাহলে এর বসবে ডেবিট পাশে, বি এর বসবে ক্রেডিট পাশে। আর ইন্টার ট্রানজাকশন যেটা বা আন্তঃলেনদেন যেটা, সেটা কিন্তু কখনো টোটালে লেখা যাবে না। আন্তঃলেনদেনটা কখনো কোথায় বসে না? টোটালে বসে না। ওকে, আমাদের এখন কাজ শেষ, এখন যোগ করো, এখন যোগ করো। তাহলে এখানে এবার যোগ করো। প্রথমে এখানে হচ্ছে 1,60,000 টাকা, 65,000 টাকা, এটা 1 লক্ষ টাকা। আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখো, এখানে এন্ডিং ইনভেন্টরি লিখে নাও। এন্ডিং ইনভেন্টরি একবারে লাস্টে নিচে দেওয়া আছে, দেখো এন্ডিং ইনভেন্টরি একবারে নিচে দেওয়া আছে। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 14,000 আর 16,000, 14,000 আর এটা হচ্ছে 16,000। 14,000 16,000 যোগ করো, 4 10 এর শূন্য, হাতে আছে 1 2 3, 30,000। তাহলে যোগ করো টোটাল, দ্রুত করবা। তাহলে টোটাল হচ্ছে কত? 1,90,000। এখানে আছে 65,000 যোগ 16,000, তাহলে 81,000। এটা হচ্ছে 1,14,000। এই পাশে নিয়ে আসো, 1,14,000, 81,000, 1,90,000। এখন পার্থক্যগুলো বের করো। তাহলে এটা হচ্ছে 19,800, 19,800। তারপর 1,14,000 বিয়োগ 15,000 বিয়োগ 60,000 বিয়োগ 1,800 বিয়োগ 5,000।
এটা হচ্ছে 32,200। এগুলো হচ্ছে গ্রস প্রফিট। আর টোটালটা করবা 52,000। এই গ্রস প্রফিটটা করলাম। এখন এই গ্রস প্রফিটটাকে আবার এই পাশে নিয়ে যাব আমরা। গ্রস প্রফিট এটা ক্লোজ। তাহলে এটা 32,200, 19,800 আর হচ্ছে 52,000। এটা এরপরে এটা লেখার পর এখন কাজ হচ্ছে আমাদের অন্যান্য খরচ যেগুলো থেকে গেছে এগুলো আমরা লিখব। অন্যান্য খরচ যেটা থেকে গেছে এটা আমরা লিখব। এখন তোমাদের কাজ হচ্ছে আমরা যতটুকু করছি এতটুকু থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তোমরা যে তথ্যগুলো আজকে দিছি এগুলো সবগুলা প্র্যাকটিস করবা।